আজকে আমরা একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ জিনিস নিয়ে কথা বলবো। ধান। ধান, হ্যাঁ। এটা তো শুধু খাবার নয়, এর সাথে যে কত বছরের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, এমনকি রাজনীতিও জড়িয়ে আছে। ঠিক। আমরা নুসরাত জাহানের লেখা ধান, সহস্র বছরের ঐতিহ্য ও বিবর্তন প্রবন্ধ থেকে এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। বুঝার চেষ্টা করব কিভাবে একটা সামান্য বুনো ঘাসের বীজ মানুষের জীবনের ভাগ্য নিয়ন্তা হয়ে গেল। বিশেষ করে বাংলা আর এশিয়ার কথা যদি ভাবি, ব্যাপারটা সত্যি খুব আশ্চর্যের, তাই না? হ্যাঁ, ভাবুন তো, যে ঘাসের বীজ সহজেই ঝরে পড়তো, সেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আবার সেদ্ধ করে খাওয়ার আইডিয়াটা এলো কিভাবে? এই যাত্রাটা দারুণ। ওই যে বুনো রুফিও পোগন ঘাস ছিল, সেখান থেকে হাজার হাজার বছরের মানুষের শ্রম মেধা দিয়ে আজকের এই ধান ওরিজা সেটাইভা তৈরি হলো। হ্যাঁ, চাষের উপযোগী ধান। ঠিক। আর এই ছোট্ট দানা শস্যটাই কিন্তু একসময় সভ্যতা আর সংস্কৃতির ভিত গড়ে তুলেছিল। প্রতিটা ধানের শীষের মধ্যে আমাদের পূর্বপুরুষের জ্ঞান, অভিজ্ঞতা সব ধরা আছে। আর আমাদের ভাষায়ের প্রভাব তো সবখানে। একদম। এই যে জন্ম থেকে মৃত্যু, মুখে ভাত, বউ ভাত, আবার ধরুন ভালো থাকার কথা বলতে গেলে দুধে ভাতে থাকার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আবার উল্টো দিকে গালিগালাজেও তো ভাত আছে, হাভাতি ভাতার। ঠিক, এটা দেখায় যে ভাত বা ধান শুধু খাবার ছিল না, জীবনের ভালো মন্দের একটা মাপকাঠি ছিল একসময়। তাই তো। এই যোগসূত্রটা শুধু বাংলা ভাষায় না, কিন্তু পুরো এশিয়া জুড়ে এটা দেখা যায়। যেমন এই ধরুন জাপানি গাড়ির নামগুলো, টয়োটা নাকি বিপুল ধানের ক্ষেত, হোন্ডা মূল ধান ক্ষেত। আচ্ছা, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এমনকি এই ৭০ দশকে আমাদের এখানে প্রতিবাদের ভাষাতেও সে চলে এলো, ভাত দে হারামজাদা। ও হ্যাঁ, মনে পড়ছে। এই যে এত গুরুত্ব, এটাই তো তাকে ধর্মের জায়গায় নিয়ে গেছে। এশিয়া জুড়ে ধানের দেবীর ধারণা আছে, মায়ে পস, পনিয়াম্মা, দেবী শ্রী। আর আমাদের এখানে লক্ষ্মী, যার বাহন প্যাঁচা, আলপনায় ধানের ছড়া। একদম। লোককথাও আছে যে দেবীর অঙ্গ থেকে নাকি নানা রকম ধানের জন্ম, মৌলতা, মতিহার, লীলাবতী, এরকম কত নাম। শ্রী চৈতন্যের প্রিয় খাবার শালি ধানের খইয়ের কথাও তো আছে। হ্যাঁ আছে তো, উৎসব ব্রত সবেই তো ধান। নবান্ন তো আছেই, নতুন ধান ঘরে তোলার উৎসব। তারপর ধরুন বৃষ্টির জন্য মেয়েদের ভাজো ব্রত। একসময় তো এই বাংলায় বছর শুরুই হতো অগ্রহায়ণ মাসে, নতুন ধান ওঠার সময়। তাই নাকি? হ্যাঁ, আর দুর্গাপুজোর নবপত্রিকা, সেখানেও তো কলার সাথে ধান গাছ লাগে। ঠিক ঠিক। আচ্ছা, এই যে এত ধানের কথা হচ্ছে, এর কি কোনো পুরনো উল্লেখ আছে? ধরুন শাস্ত্রে বা পুরনো লেখায়। আছে তো, কৌটিল্যের অর্থশাস্ত্রে ব্রীহি, শালি ধানের কথা পাওয়া যায়। কিছু ধানের ঔষধি ব্যবহারও ছিল। ঔষধি ধানের? হ্যাঁ, যেমন রক্তস্বাস্তিকা, কবিরাজ শায়েল, এগুলো নাকি রক্তাল্পতায় বা প্রসূতির পথ্যি হিসেবে কাজে লাগতো। বাহ। আর একটা জিনিস, এই যে আমরা বলি আউশ, আমন, বোরো, এগুলো কিন্তু ধানের আলাদা জাত নয়। ও তাই? আমি তো জাতি ভাবতাম। না না, এগুলো হলো চাষের মৌসুম, কোন সময়ে কোনটা চাষ হচ্ছে। প্রতিটা মৌসুমেই কিন্তু হাজার হাজার জাতের ধান ছিল এক সময়। হাজার হাজার? হ্যাঁ, রামাই পণ্ডিতের শূন্য পুরাণে প্রায় ১০৪টা প্রাচীন বাংলা ধানের নামের উল্লেখ আছে। আচ্ছা, দারুণ তো। আচ্ছা, মূল যে প্রকারভেদগুলো সেগুলো কিরকম? দেখুন, মোটা দাগে বললে ইন্ডিকা জাতটা হলো গাঙ্গেয় অববাহিকার। এর চাল লম্বাটে, সরু, ঝরঝরে হয়, আমাদের এখানকার ভাতের চালের মতো। ঠিক। আর জাপনিকা হলো ইয়াংজি অববাহিকার, গোলগাল, একটু আঠালো চাল, নুডলস বা স্টিকি রাইসের জন্য খুব ভালো। এছাড়া বাংলার নিজস্ব আউশ আছে, আর সুগন্ধি চালের কথা তো বলতেই হয়, কালিজিরা, বালাম। হ্যাঁ, পোলাওয়ের জন্য সেরা। একদম। পুরনো কাব্যেও কত সুন্দর সুন্দর নাম পাওয়া যায়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে আছে বাঁশগজাল, মরিচশালী। বাহ, নামের মধ্যে কেমন একটা ছবি ভেসে ওঠে। ঠিক, তার শুধু খাদ্যগুণ নয়, ধানের চেহারা, গন্ধ, এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এই যে সায়েন্টিফিক নাম অরাইজা সাটিভা, এই অরাইজা শব্দটা কোথা থেকে এলো? এত বৈচিত্র্যের কথা আমরা বলছি, এটা কিন্তু এখন প্রায় নেই। কমে গেছে? কমে গেছে সাংঘাতিকভাবে কমেছে।
ধরুন 60-এর দশকের আগে ভারতে প্রায় 1,40,000। 1,40,000? হ্যাঁ, অবিভক্ত বাংলায় ছিল 15,000-এরও বেশি। আর এই বাংলাদেশে 1970 সাল পর্যন্ত 12,500 প্রজাতির ধানের রেকর্ড আছে। আর এখন? এখন সব মিলিয়ে হয়তো 600 কি 800 জাত টিকে আছে। বড় জোর। বলেন কি, এত কমে গেছে কেন? ওই যে উন্নত ফলন, মানে বেশি ফলনের পেছনে ছুটতে গিয়ে এই অবস্থা হয়েছে। কি অদ্ভুত একটা উল্টো যাত্রা, তাই না? একটা বুনো ঘাসের থেকে আমাদের পূর্বপুরুষেরা এত এত লক্ষ লক্ষ জাত তৈরি করলেন। কত জ্ঞান, কত সংস্কৃতি জড়িয়েছিল তার সাথে। হ্যাঁ, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছিল ওই জাতগুলোর। আর আজ আমরা সেই ভান্ডার থেকে উল্টো দিকে হাঁটছি, বৈচিত্র্য কমাচ্ছি। খনার বচনেও তো আছে এর কথা। কিরকম? চাল ধান দুই সস্তা, মিষ্ট হবে মুখের কথা। মানে ধানের ফলন ভালো হলে, দাম নাগালে থাকলে দেশের মানুষের মন ভালো থাকে, সমাজে শান্তি থাকে। হ্যাঁ, এটা তো ঠিক। আজও তো সরকারগুলো ধানের ভালো ফলন নিয়ে বেশ গর্ব করে। অবশ্যই এর গুরুত্ব একটুও কমেনি। তাহলে এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে ধান শুধু একটা শস্য নয়, এর প্রতিটা দানায় জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, লোকবিশ্বাস, ভাষা, বিজ্ঞান। হাজার বছরের এক জটিল বুনন, মানুষের উদ্ভাবনী শক্তি আর প্রকৃতির যে অপার বৈচিত্র্য, তারই একটা প্রতিচ্ছবি হলো এই ধান। তবে শেষে একটা প্রশ্ন মনে আসে, এই যে আমরা আজ বেশি ফলনের জন্য এত কিছু করলাম, তার জন্য যে হাজার হাজার ধানের জাত আমরা হারিয়ে ফেললাম, তার সাথে সাথে কি ওই জাতগুলোর সাথে জড়িয়ে থাকা বিশেষ জ্ঞানগুলো, মানে ধরুন ওদের ঔষধি গুণ বা বিশেষ পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা, সেগুলোও হারিয়ে ফেলছি না তো? এটা তো ভাবার বিষয়। এই যে বৈচিত্র্যের ভাণ্ডারটা এত কমে গেল, এটা আসলে আমাদের জন্য কতটা লাভ বা কতটা ক্ষতির কারণ হচ্ছে, সেটা কি আমরা ভেবে দেখেছি?